সুপ্রিয় দর্শক, সত্যপক্ষের শনিবারের আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। আজকে আমাদের মধ্যে অতিথি হিসেবে রয়েছে কবি, ঔপন্যাসিক এবং নাট্যকার রুকসানা বিলকিস। রুকসানা, তোমাকে স্বাগতম। আপনাকে স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা প্রিয় স্বাগতম দর্শক, সকল হ্যাঁ, সকল দর্শক বিন্দুতে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের আড্ডা। তো প্রথমেই গোপালগঞ্জের দিকে তোমার দৃষ্টি আকর্ষণ করছি। গোপালগঞ্জের ঘটনাটিকে তুমি কিভাবে দেখছো? গোপালগঞ্জের ঘটনাটা বিষয়ে বলতে গেলে আমি বলবো যে এখানে দায়বদ্ধতা আছে, দায়বদ্ধতা বলবো কি বা উদাসীনতা ছিল সরকারের সরকারের উদাসীনতা থাকার ফলে গোপালগঞ্জে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, বা যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে সেটা বা সরকার উদাসীনতা, সরকারের কাছে খবর ছিল, গোয়েন্দা সংস্থার খবর ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তাদের কাছে খবর ছিল, কিন্তু এতটা সিরিয়াস তারা চিন্তা করে নাই। একজন স্বরাষ্ট্র উপদেষ্টার মুখে এই কথাটা খুবই শিশুসুলভ হয়ে গেল। আহ, সেখানে তারা কি যদি হ্যাঁ, সেখানে তারা গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী যদি পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতো, সেটা যে কোনো দলই যাক না কেন ওখানে, সেটা এনসিপি হোক, বিএনপি হোক, এক্সওয়াইজেড, যে কোনো রাজনীতিবিদ বাংলাদেশে যে কোনো দেশ থেকে যেতে পারে। তো যেহেতু এখনকার এনভায়রনমেন্ট গুলি ভালো নয়, যে কোনো রাজনৈতিক ইসে অনেক গন্ডগোল হতে পারে, মিটিং এ মিছিল গন্ডগোল হতে পারে হয়। তো যেহেতু গোপালগঞ্জ জায়গাটা একটু বেশি সেন্সিটিভ, সে ব্যাপারে আরো বেশি নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। সরকারের এখানে উদাসীনতা বলবো, উদাসীনতার জন্য এই ঘটনাটা ঘটেছে, এটা আমার মতামত। এই ঘটনাটি মানে কি? হত্যাকাণ্ডের ঘটনাটি না মিছিলে এই সমাবেশে হামলার ঘটনাটি? সামগ্রিক ঘটনা, এই মিছিলে হামলা, হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটাকে অ্যাভয়েড করা যেত যদি যদি এখানে হামলা না হতো, হামলা বিশৃঙ্খলা না হতো, তাহলে তো হত্যাকাণ্ড হতো না, তাই না? আচ্ছা, আচ্ছা। এই কয়েকটা তাজা প্রাণ জড়ে যেত না। তো সরকার তো আসলে হচ্ছে যে মানে গোয়েন্দা রিপোর্ট একটি বিষয়, একটা হচ্ছে অভিজ্ঞতার বিষয়। তো এখানে যে ব্যাপক পরিমাণ জনসমাগম হয়েছিল, যারা আক্রমণ করেছে তারা পুলিশকে কিন্তু চতুর্দিক থেকে ঘিরে ফেলেছিল এবং তাদের সংখ্যা ছিল এতই বেশি যে পুলিশে যদি তাৎক্ষণিকভাবে সেখানে কোনো অ্যাকশন নিতে যেত তাহলে হয়তো অনেক পুলিশকে জীবন হারাতে হতো। কারণ তাদের যে হ্যাঁ মানে পুঁজি ছিল, সেখানে কি পুলিশ বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে না বোকামি করেছে? তারা নিষ্ক্রিয় থেকেছে? তোমার মূল্যায়ন কি আমি এই ব্যাপারে? আমার মূল্যায়ন হলো যে পুলিশের সংখ্যা খুবই অপ্রতুল ছিল। পুলিশের সাহসিকতা বা পুলিশের এখানে নিরাপত্তার ভূমিকা পালন করেছে বা ইনেকটিভ ভূমিকা পালন করেছে, সে কথাটার আগে আমি বলবো এখানে পুলিশ পর্যাপ্ত পরিমাণ ছিল না। পুলিশের উপস্থিতি এখানে আরো অনেক বেশি থাকা উচিত ছিল। সাথে সাথে সেনাবাহিনীরও আগে থেকে সেখানে অ্যালার্ট থাকা উচিত ছিল। পুলিশ অপ্রতুল ছিল বলে যখন ওরা আক্রমণ করেছে তখন পুলিশের উপরও আক্রমণ হয়েছে, পুলিশের গাড়ি ভেঙেছে, পুলিশ দৌড়ে পালিয়েছে, প্রত্যেকের তো জীবনে মায়া আছে, তাই না? পুলিশ কম ছিল মানে আমরা তো যেটুকু জেনেছি সেখানে প্রায় ২৫০ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। তাহলে এটিকে কম আমি বলছো কেন? আমি আমি সরাসরি খবরে কয়েকটা খবরে আমি দেখেছি, যমুনা টিভির সাথে পরে বা ইসি টিভির সাথে আমি সরাসরি দেখেছি। দেখেছি পুলিশের এবং ওখানে জনসংখ্যা এত জনসংখ্যার তুলনায় পুলিশ কম ছিল, পুলিশের সংখ্যা কম ছিল। হ্যাঁ, এবং মানে সেনাবাহিনীর উপস্থিতিটা পরে ছিল, সেনাবাহিনী এবং পুলিশের সমন্বয়ে এখানে একটা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা উচিত ছিল। প্রথমেই বলেছি এটা খুব সেন্সিটিভ জায়গা। সেই সেন্সিটিভ জায়গায় এরা এনসিপি নেতারা মিটিং করতে গিয়েছে,
সেটাই ওদের একটা বা কথায় বলতে গেলে দুঃসাহসিকতা পরিচয়। সেখানে আওয়ামী লীগের ঘাঁটি কথাটা বাদই দিলাম, বঙ্গবন্ধুর বাজার আছে সেখানে। এটা একটা সেন্সিটিভ জায়গা, ওখানকার লোকজন স্বাভাবিকভাবেই আহ এটাকে ওদের মিটিংটাকে হয়তো স্বাভাবিকভাবে নেবে না। কথাবার্তা হয়তো বা পলিটিক্যাল কথাবার্তা তো থাকেই, এক একজনের এক এক মতো ভাষ্য থাকে। সে ভাষ্য অনুযায়ী সে ভাষ্যগুলি হয়তো বা ওরা স্বাভাবিকভাবে নিতে পারে নাই। তার চেয়ে বড় কথা হলো যে ওদের আগে থেকে প্রিপারেশন ছিল, মানে যেমন পুলিশ আমাদের সরকার বা গোয়েন্দা সংস্থা বা পুলিশ সেনাবাহিনীর প্রিপারেশন থেকে ওখানকার লোকজনের প্রিপারেশন ছিল যে এনসিপি যাবে। এনসিপি যাবে, সেই এনসিপি যাওয়ার আগে যাওয়াকে কেন্দ্র করে তাদের প্রিপারেশন ছিল আক্রমণ বা তাদের উপর হামলা করার প্রিপারেশনটা ছিল। সেই প্রিপারেশন ঠেকানো যেত যদি সরকার সরকার আহ, সরকার থেকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতো। সরকার থেকে সক্রিয় ভূমিকা পালন মানে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করলে এই আমার আমার ধারণা যে এই হত্যা বিশৃঙ্খলা সকলকে ঠেকানো সম্ভব হতো। তাহলে এই এনসিপি যাওয়াটা কি ঠিক হয়েছে এই পরিস্থিতিতে? এনসিপির যাওয়াটা পরিস্থিতি বলতে কি বুঝাও? পরিস্থিতি বলতে আমার এই যে 5ই ইসের অগাস্টের পরে পরিস্থিতিটা তো এই প্রায় 11 মাস হয়ে গেল। এই পরিস্থিতিটা তো স্বাভাবিক পরিস্থিতি নয়, তাই না? একটা সরকারের পতনের পর একটা যে কোনো দেশে একটা সরকারের পতনের পর স্বাভাবিক পরিস্থিতি থাকে না। সরকারও অন্তর্বর্তীকালীন সরকার বা ওনারা ক্ষণস্থায়ী সরকার, স্বাভাবিক পরিস্থিতি যেহেতু নয়। আর স্বাভাবিক পরিস্থিতি যখন থাকে, কোনো সরকার থাকে, তখনও বিরোধী দল যখন সভা সমাবেশ করতে যায়, অনেক সময় পারমিশন দেওয়া হয় না, অনেক সময় পারমিশন দিলেও সেখানে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা করা হয় এই ওই মারামারির আশঙ্কা হতে পারে বলে। আর গোপালগঞ্জে উনি এনসিপি গেছে, এনসিপি জায়গায় বিএনপি যেতে পারতো বা যে কোনো দল যেতে পারে, এক্স ওয়াই জেড, আমি তো সেটা আগে বলেছি, যে কোনো দল যেতে পারে, গোপালগঞ্জ তো বাংলাদেশের বাইরে নয়, তাই না? গোপালগঞ্জ যেতে পারে। হ্যাঁ, গোপালগঞ্জ যাওয়ার পর যাওয়ার ক্ষেত্রে যেটা হয়েছে যে ওই যে বললাম যে ওখানে বঙ্গবন্ধু মাজার আছে, সবার একটা আগে থেকে একটা রিউমার ছড়ানো হয়েছিল। রিউমার ছড়ানো হয়েছিল যে এনসিপির লোকেরা সেখানে বঙ্গবন্ধুর মাজারকে ভাঙতে পারে। ভাঙার রিউমারটা ছড়ানোর কারণে ওখানকার লোকজন অ্যালার্ট ছিল আমার ধারণা। না, এখানে অ্যালার্টের তুমি যে ব্যাপারটা বলছো সেটি হচ্ছে এই জন্য তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারে, কিন্তু তারা তো আক্রমণ করতে পারে না। তাদের যদি আশঙ্কা থেকেই থাকে তাদের মাজারে আক্রমণ হবে, তাহলে তাদের মাজার সুরক্ষার ব্যবস্থা করতো। কিন্তু এই গোপালগঞ্জ শহরে এই সমাবেশ স্থলে তারা আসবে কেন? আমাদের দেশের রাজনীতিগুলি তো সুস্থ ধারার নয়, সেটা তো আহ, যে কোনো দলের ক্ষেত্রেই বলা যায়। আর সুস্থ ধারার নয় বলেই একজন যখন যে কোনো দল যখন সভা সমাবেশ ডাকে, কখনো পারমিশন দেওয়া হয় না, কখনো পারমিশন দেওয়া হলে সেখানে আক্রমণ করা হয়, ভাঙচুর করা হয়। এগুলো তো আমাদের দেশে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে আসছে। আমাদের সুস্থ রাজনীতির ধারা সৃষ্টি হলে এগুলি হতো না বা হবে না, তো সৃষ্টি হলে হবে না। আর যদি থাকতো সুস্থতা রাজনীতি তাহলে এই আক্রমণটা হতো না। এটা একটি দিক, কিন্তু এনসিপি তো মনে হয় যে একটু বেশি দুঃসাহস করেছে, কারণ এই গোপালগঞ্জে শুনেছি জিয়া রহমান সভা করতে পারেননি, হোসেন মোহাম্মদ এরশাদ সভা করতে পারেননি। তো যেখানে এনসিপির তৃণমূল পর্যায়ে কোনো ভিত্তি নেই সেখানে, অথবা তাদের সাংগঠনিক কোনো শক্তি সামর্থ্য তেমনটি নেই, তাহলে এত দুর্বলতা নিয়ে তারা কেন সেই ঝুঁকির মধ্যে গেল? এখানে দুর্বলতা সবলতা প্রশ্নটা আমি বিচার করলে অন্যভাবে বিচার করব। এই এনসিপির ছেলে পেলেরা, এই ছেলেগুলি তো শুধু ওরা এই কয়েকজন ছেলে পেলেই নয়, ওদের সাথে তো সমগ্র বাংলাদেশের ছেলে মেয়ে আপামর জনসাধারণ যুগ দিয়ে তো এই একটা সরকারের পতন ঘটেছে, তাই না? সুতরাং ওদেরকে একা ভাবা, দুর্বল ভাবার তো কোনো কারণ নেই। এটি এটি ওদের এটি হচ্ছে কি
আসলে সমগ্র বাংলাদেশ তো এক হিসেবে গোপালগঞ্জের বিপক্ষে গিয়েছিল। তো গোপালগঞ্জ ছিল তাদের প্রতিপক্ষ। কারণ প্রশাসন, পুলিশ সর্বক্ষেত্রেই গোপালগঞ্জের যে ব্যাপক প্রভাব ছিল, তাহলে কি আমরা ধরে নিতে পারি না সারা বাংলাদেশে কিন্তু গত জুলাই গোপালগঞ্জের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ করেছে এবং সেই গোপালগঞ্জকে তারা পরাজিত করেছে। সুতরাং এখন যদি গোপালগঞ্জ তারা তাদের আয়ত্তের মধ্যে সেই শক্তির কোনো প্রতিনিধিকে পায়, তারা কি তাদেরকে ছেড়ে দেবে? গোপালগঞ্জের বিরুদ্ধে কথাটা যুক্তিযুক্ত হবে না, কেননা প্রত্যেকে প্রত্যেকটা মানুষের তার এলাকার একটা ইজন থাকে, এলাকার প্রতি একটা দুর্বলতা থাকে, এটা তো স্বাভাবিক। আহ মাননীয় নেত্রী শেখ হাসিনা বাড়ি গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর বাড়ি গোপালগঞ্জ, গোপালগঞ্জের জনগণের তাদের প্রতি আলাদা একটা ভালোবাসা আছে, মমতা আছে, এটাও স্বাভাবিক, থাকাটাও স্বাভাবিক, তাই না? ওখানে আর গোপালগঞ্জের বিরুদ্ধে গিয়েছে, বিরুদ্ধে যে আন্দোলন করেছে ছেলেমেয়েরা এবং সরকার হটিয়েছে, বিষয়টা কিন্তু তাও নয়। কোনো এলাকাকে দায়ী করা যাবে না, কোনো দলকেও দায়ী করা যাবে না, কোনো ব্যক্তির কার্যকলাপের জন্য কোনো দলও দায়বদ্ধ নয়। এটা যে বিষয়গুলি হয়তো হয়েছে, যে বিষয়গুলি হয়েছে সেগুলি দলের বা গোপালগঞ্জের দায়বদ্ধতা থেকে হয়নি। তো ব্যক্তিগত বিষয়, তার মানে ব্যক্তি যদি হয়, সরকারের পতনের কারণ তো গোপালগঞ্জ নয়, গোপালগঞ্জবাসী নয়, তাই না? গোপালগঞ্জ তো একটা জেলা মাত্র, এবং গোপালগঞ্জবাসী সকল জনগণ তো নয়। না তো মানে আসলে প্রধানমন্ত্রী সহযোগী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছিল যে এই সমস্ত গুম খুন অত্যাচার এবং এই সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, সেখানে বেনজির আহমদের নাম আছে, মনিরুলের নাম আছে এবং গোপালগঞ্জের অনেকেরই নাম আছে। তাহলে এটি কি একটি ফ্যাক্টর নয়? যেহেতু প্রত্যেকটা মানুষেরই ওই যে আগে বললাম আমি, এই জন্য একটা কাজ করে, এলাকার মানুষের প্রতি একটা দুর্বলতা কাজ করে, যে যেখানে থাকে, যে যেখানে একটা বড় অফিসার হলে সে তার এলাকার একটা ছেলেকে এনে চাকরি দিতে চায়, এটা স্বাভাবিক। যেহেতু একটা দেশের প্রধানমন্ত্রী, উনি তার নিজের এলাকার ছেলে মেয়েদেরকে প্রাধান্য দেবে, এটা খুব স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। উনি ওনার এলাকার লোকদেরকে প্রাধান্য দিয়েছেন, ওনার আন্তরিকতার জন্য, ভালোবাসার জন্য, বা ইজমের জন্য, এলাকার প্রতি আন্তরিকতার জন্য, বিশ্বস্ততার জন্য, সবকিছু চিন্তা করে উনি এলাকার লোকজনদেরকে প্রাধান্য দিয়েছেন। এটা সবাই দিতে পারে, এটা যে কেউ দিতে পারে বা দেয়, সাধারণত দেয়, এটা দোষের বিষয় নয়। এবং সেজন্য গোপালগঞ্জ দোষের হয়ে গেল, গোপালগঞ্জ আলাদাভাবে চিহ্নিত হয়ে গেল, কালার হয়ে গেল, এটা ঠিক নয়। না, এই কথা প্রসঙ্গে তো আমরা বলতে পারি, না এই কথা প্রসঙ্গে আমরা বলতে পারি যে যারা তাদেরকে এত সুযোগ সুবিধা দিয়েছে, তাদের জন্য অনেক কিছু করেছে, সেই ব্যক্তির যখন বিপর্যয় ঘটেছে বা তার যখন এদেশ থেকে চলে যেতে হয়েছে, তাহলে তার একটা প্রতিক্রিয়া কি সেই এলাকাবাসী দেখাবে না? সেটাই তো স্বাভাবিক, আমি তো সেটা আগেই বললাম যে তাদের প্রিয় একজন মানুষকে দেশ ছাড়া করেছে এই এনসিপির ছেলেপেলেরা বা এই সামগ্রিক ছেলেপেলেরা, তারা তাদের কারণেই তাদের প্রিয় একজন মানুষ দেশ ছাড়া হয়েছে, দেশের নেত্রী দেশ ছাড়া হয়েছে, এবং একজন প্রধানমন্ত্রী দেশ ছাড়া হয়েছে। তাদের মাঝে ক্ষোভ থাকাটা খুব স্বাভাবিক, ক্ষোভ থাকাটা স্বাভাবিক, রাগ ক্ষোভ অভিমান সবকিছু থাকা স্বাভাবিক। এবং সেই স্বাভাবিক রাগ ক্ষোভের আহ, থেকে তাদের যারা এনসিপি ওখানে সভা করতে গিয়েছে, এনসিপির আমি বলবো তারাও একটু অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। অদূরদর্শিতার পরিচয়টা বলতে আমি বোঝাচ্ছি যে তাদের আরো চোখ কান নাক খোলা রাখা উচিত ছিল, চারিদিক তাদের ওখানে এনভায়রনমেন্ট তাদের অনুকূলে কিনা, ওখানকার প্রশাসন তাদের অনুকূলে কিনা, সবকিছু ভেবে চিন্তে যাওয়া উচিত ছিল। আচ্ছা, এই ঘটনায় বয়সের কারণে হোক আর জ্ঞানের এই অপরিপক্কতার কারণে হোক, তাদের আরো বেশি অ্যালার্ট হওয়া উচিত ছিল। আচ্ছা, এই যে এই ঘটনার প্রেক্ষিতে আওয়ামী লীগ যে আগামী রবিবার হরতাল লিখেছে সারা দেশব্যাপী, এই ব্যাপারে তোমার বক্তব্য কি?
হরতাল তো ডাকতেই পারে, স্বাভাবিক। এতগুলি গোপালগঞ্জে মানুষ হরতাল ডাকতে পারে, কারণ তাদের এলাকার এতগুলি লোক মারা গেছে। কিছু লোক, অনেক লোক অ্যারেস্ট হয়েছে। আমাদের দেশের লাশের বিপরীতে অনেক প্রতিক্রিয়া হয়, এটা তো স্বাভাবিক। মানুষের জীবন, যে জীবনগুলি ছড়িয়ে গেছে, সে জীবনগুলি সরকারের ভুলের কারণে হোক, আর প্রশাসনের দুর্বলতার কারণে হোক, কিছু প্রাণ তো ঝরেছে। এই প্রসঙ্গে আমরা একটা ফেসবুক স্ট্যাটাস দেখেছি যে এইবার হচ্ছে কি যে পুলিশ যারা সমাবেশ করেছে তাদেরকে সুরক্ষা দিয়েছে, আর এর আগে যখন হতো যারা সমাবেশ ডাকে পুলিশ তাদের উপর আক্রমণ করতো, আর যারা আক্রমণকারী থাকতো, সমাবেশ যারা ভাঙতো তাদের সহযোগী হতো। এইবার কিন্তু যারা আক্রমণকারী ছিল তাদের প্রতিহত করেছে। তো পুলিশের কাজ তো হচ্ছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা দুষ্কৃতিকারী, যারা ক্রাইম করে তাদের এগেনস্টে দাঁড়ানো। আমরা অতীতে যেটা দীর্ঘদিন দেখেছি, তারা যারা ক্রাইম করে তাদের পক্ষে থাকতো। তাহলে পুলিশের এই ভূমিকাকে তুমি কিভাবে দেখছো? আমি পুলিশের ভূমিকাগুলি সম্পর্কে বলতে গেলে, এখন পুলিশ যে ভূমিকা পালন করেছে, প্রথম শুনেছি যে তারা নীরব ভূমিকা পালন করেছে, পরে সক্রিয় হয়েছে। তবে পুলিশ জনগণের নিরাপত্তার স্বার্থে কাজ করবে, সেটাই স্বাভাবিক। পুলিশের জনগণের স্বার্থবিরোধী কাজ করবে, সেটা স্বাভাবিক নয়। বিগত দিনে পুলিশ কিছু অস্বাভাবিক কাজ করেছে, সেজন্য পুলিশের প্রতি মানুষের আস্থা নেই। তো আস্তে আস্তে পুলিশ তার সক্রিয়তায় ফিরে আসতেছে আমার মনে হয়, সেটারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছি। যদিও পুলিশ প্রথম বাধা দেয়নি, হয়তো তাদের অপ্রতুলতার কারণে বা তাদের সেই পূর্ব মানসিকতাকে লালন করার কারণে প্রথমত বাধা দেয়নি। তাদের সামনে পুলিশ গাড়ি ভাঙচুর করেছে, তারপরে পুলিশের উপর অবশ্য আরো চড়া হয়েছে, এলাকার মানুষ চড়া হয়েছে, ওদেরকে তাড়া দিয়েছে। তো প্রথম যদি তারা বাধা দিত, তাহলে হয়তোবা এই কিছু প্রাণ রক্ষা পেত, বা ওই বিশৃঙ্খলাটা রক্ষা হতো না। যে তখন তো, যখন প্রথমে বিশৃঙ্খলাটা হয়েছে, তখনও এরা ওই সার্জিস জাহিদ ওরা কি যেন নাম, হাসান, ওরা তখনও পোষায়নি। তার আগেই বিশৃঙ্খলা একবার হয়েছে, ইউনো গাড়ি ভাঙচুর হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে, আহ পুলিশের পরশে হয়েছে। এই ঘটনাটা প্রথমে হয়েছে। প্রথমে যদি ওরা স্ট্রিক্ট হতো পুলিশ, তাহলেও হয়তো বা বাকি পরের সমস্যাগুলি হতো না। তার মানে তুমি বলতে চাচ্ছ যে পুলিশ সেখানে একজনের শৈথিল্য দেখিয়েছে, এবং এই শিথিলতার প্রথম কারণে শৈথিল্য দেখিয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি। তো এই পুলিশের কাজ তো হচ্ছে যারা শিষ্ট তাদের লালন করবে, তাদের সুরক্ষা দেবে, আর যারা দুষ্ট তাদেরকে তারা শাসন করবে, তাদেরকে নিয়ন্ত্রণ করবে। তাহলে দুষ্টদের দুষ্টমির ক্ষেত্রে যদি তারা নীরব ভূমিকা পালন করে, সেটি কি পুলিশের যথার্থ ভূমিকা হলো? আমাদের পুলিশ তো দীর্ঘদিন ধরে সেই দুষ্টের দমন সৃষ্টির লালন শব্দগুলিকে তারা ভুলে গেছে, এটা তো সত্যি, এবং দীর্ঘদিন মানুষ সেটা দেখেছে। সেটা শুধু পুলিশ না, কিন্তু আমরা দেখছি আমাদের সুশীল সমাজ, আমাদের গণমাধ্যম কর্মী, আমাদের তথাকথিত বুদ্ধিজীবী, তারাও কিন্তু দুষ্ট এবং শিষ্টের পার্থক্যটা ভুলে গেছে। দুষ্টকে যে দমন করতে হয় এই সেন্সটাই তাদের মধ্য থেকে চলে গেছে। তারা দুষ্ট এবং শিষ্টকে এক করে দেখছে। এটিকে তুমি কিভাবে দেখছো? আমি তোমার সাথে একমত যে আমাদের দেশের সুশীল সমাজ, সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সবাই নীতি নৈতিকতা বোধ গুলির থেকে অনেক দূরে চলে গেছে। উচিত অনুচিত বোধগুলির এখন যেন নির্বাসনে চলে গেছে। সবাই ক্ষমতা এবং অর্থের পিছনে ছুটছে। সেই অর্থটা যে কোনো দিক থেকে আসুক না কেন, ক্ষমতা যে কোনো ভাবে আসুক না কেন, ক্ষমতা এবং অর্থের মুহে মানুষ উচিত অনুচিত, ভালো মন্দ পার্থক্য ভুলে গেছে।
আসলে এটা কি তার ইচ্ছে করে না বোঝার বান করছে না, বুঝে না। যেমন আমরা পৌরাণিক কাহিনী যদি দেখি, দেবতারা সবসময় দানবদের দমন করেছে। তো দানব কারা? যারা অশুভ শক্তির প্রতীক, যারা বিশৃঙ্খলা করে, যারা বেআইনি কাজ করে, যারা নিরীহ মানুষের উপর আক্রমণ চালায়, তারাই তো দানবীয় শক্তি। তো সেই ক্ষেত্রে যদি পুলিশ শুভ শক্তির প্রতীক হয়, তাদের তো দেবতার ভূমিকা পালন করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার কথা। তো সেইটা যখন পুলিশ করতে যায়, তখন এই সুশীল বুদ্ধিজীবীরা কিন্তু পুলিশকে দানব বানিয়ে দেয়, অথচ তারা কিন্তু দানব দমন করছে। দানব দমন করে কিন্তু তারা সাধারণ মানুষকে রক্ষা করছে। এই বোধটা আমাদের এই বুদ্ধিজীবী বা এই শিক্ষিত সাংবাদিক সমাজে কেন নেই? সেটি তোমার ব্যাখ্যা কি ব্যাপারে? আসলে একজন মানুষ, আমরা যে সমাজে বাস করি, যে মানুষ যখন যে সমাজে থেকে বাস করে, সে সমাজের চতুর্দিকে যখন অপরাধটা কি জন্মের পর থেকে অপরাধ দেখতে পায়, বাবা মার ভিতর, সমাজের ভিতর, রাষ্ট্রের ভিতর, সে অপরাধটাকে তখন তার কাছে অন্যায়টাকে বা অপরাধটাকে তখন তার কাছে ন্যায় হয়ে যায়, ন্যায় মনে হয়, তখন আর অন্যায় মনে হয় না। আমাদের মেধা মস্তিষ্কের ভিতরে মনন সিদ্ধান্তের ভিতরে অন্যায়গুলি ঢুকে গেছে, সকল অন্যায়গুলি এত রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এখন সবকিছুকেই ন্যায় মনে হয়। যেমন একটা কথা আমার দাদু বলতেছিলেন যে খারাপ, তুমি যদি ভেজাল খাবার খেতে খেতে আসল খাবারের স্বাদটা তখন বোঝা যায় না, আসল খাবারের স্বাদটা পাওয়া যায় না, তখন আসলটাকে ভেজাল মনে হয়। আমাদের সমাজে আমরা জন্মের পর থেকে ভেজাল সবকিছু দেখে আসছি। সেটা ওই যে সাংবাদিক, তুমি বলে সাংবাদিক, বুদ্ধিজীবী, ওই রাজনীতিবিদ, প্রশাসন, সবাই, শুধু পুলিশকে দোষ দিয়ে লাভ নাই। পুলিশটা নিয়ন্ত্রিত হয়েছে সারা পুলিশটা যখন যে দল আসে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেটা বিএনপি সহ বিএনপি, আওয়ামী লীগ সহ আওয়ামী লীগ, তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই প্রশাসনের লোকগুলো তাই, যখন যে আসে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়। সুতরাং এখানে মূল সমস্যা কোথায় সেটা আমাদের খুঁজে বের করতে হবে, এবং মূল জায়গায় আমাদের ওষুধ দিতে হবে। আমাদের যে মূল্যবোধের কথা বললে, যে উচিত অনুচিত বোধ, মানবিক বোধ, মানবিক মূল্যবোধ, এগুলি আমার মনে হয় সমাজ থেকে এখন নির্বাসনে চলে যাচ্ছে, তো নতুন করে এগুলি পাঠ নেওয়া প্রয়োজন। সেটা হয় বড়দের থেকে ছোটদের, সবাইকে পাঠ নেওয়া প্রয়োজন। আমার মনে হয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে মানবিকতার একটা ক্লাস, একটা মানবিক নীতি নৈতিকতার উপর একটা আলাদা একটা পাঠ্যপুস্তক থাকা উচিত, আলাদা একটা পাঠ নেওয়া উচিত। এই যে কয়েকদিন আগে দেখলাম মিটফোর্ডে যে হত্যাকাণ্ড, এটা বারবার ফেসবুকে আসতেছিল, আমি বারবার এটাকে অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আমি সেদিন একটা লেখা লিখতেছিলাম, আরেকটা মেয়েকে নিয়ে, যে মেয়েটা বাবা মার নামে মামলা করেছে, এটা আমার কাছে খুব অদ্ভুত ঠেকেছে। মানে সমাজে কতখানি অধপতন হয়েছে, অধপতনের ফসল এটা। আমি সে বিষয়ে একটা লেখা লিখতেছিলাম, বারবার এই লেখাটা আসতেছিল, আমি দেখতে পাচ্ছিলাম না, আমার মানে টলারেট করতে পারতেছিলাম না, আমি আমি খালি এলোমেলো হয়ে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছে আমি টমেটো হয়ে যাচ্ছে, আমি যা লিখতে চেয়েছিলাম আমি যা লিখতে চেয়েছিলাম তার সব গোলেমেলে হয়ে গেছে আমার কাছে। তো আমি আমার ভাগ্নে আবার এটা পোস্ট করছে, মানে আমার ভাগ্নেকে তখন বললাম এগুলি আর পোস্ট করো না প্লিজ। আরো অনেক মানুষ যারা পরিচিত জন পোস্ট করেছে তাদেরকে বললাম প্লিজ এগুলি পোস্ট করেন না, কেননা এইগুলি দেখতে দেখতে এই যে খুন খাবারি হত্যা রাহাজানি, এগুলি দেখতে দেখতে আমাদের মগজ সওয়া হয়ে যায়, দৃষ্টি সওয়া হয়ে যায়, পরে এক সময় এগুলি স্বাভাবিক মনে হয়। এই নৃশংসতা গুলি কিন্তু একদিনে আসে নাই, এই দীর্ঘদিন ঘটতে ঘটতে যে ধর্ষণগুলি যেভাবে হচ্ছে, এই যে মৃত্যুগুলি, মার্ডারগুলি যেভাবে হচ্ছে, এগুলি এইভাবে, বিশেষ করে আমার মনে হয় একটা ফেসবুকে বা ইউটিউবের প্রচারগুলো আরো অনেক বেশি মানুষকে প্রভাবিত করছে। এগুলি দেখতে দেখতে চোখ শোয়া, গা শোয়া, আমাদের মস্তিষ্ক শোয়া হয়ে গেছে, যে কারণে
হ্যাঁ, এই এটি মস্তিষ্ক একটি সামাজিক ব্যাধি। এটি একটি সামাজিক ব্যাধি। তো আমরা শেষ এ- করব। আর আমরা খুব বেশি সময় নেব না। আমরা শুধু জানতে চাচ্ছি যে এই যে সেই জন্য গোপালগঞ্জের বলতেছি যে ঘটনা আমাদের থেকে দীর্ঘদিন, আমি বলতে দীর্ঘদিন আমাদের সমাজে কথিত যে অন্যায়গুলি হ্যাঁ, হ্যাঁ, এত কাল ধরে ধারাবাহিক ভাবে চলে আসছে, এই অন্যায়গুলি প্রথমে অঙ্কুরে বিনাশ না হওয়ার, বিনাশ আমরা করিনি, প্রতিবাদ করিনি, বা প্রতিবাদ হয়নি, বা হইলেও সেটা সেটা সফলতা মুখ দেখিনি বলেই আজকে সেই অন্যায়গুলি বা সেই উচিতটা বাদ দিয়ে অনুচিত গুলি আমাদের মগজে মগজে, আমাদের রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় অনুচিত গুলি সবার মস্তিষ্কে রন্ধ্রে রন্ধ্রে শিরায় শিরায় প্রভাবিত হচ্ছে। সে সাংবাদিক বলেন, রাজনীতিক বলো, সাংবাদিক বলো, বুদ্ধিজীবী বলো, বুদ্ধিজীবীরাও বুদ্ধি বেঁচে খায় এখন। যে যেভাবে যখন যেদিকে সুবিধা মনে করে সেদিকে কথা বলে। সত্য কথা বলতে, উচিত কথা বলতে সবাই কেন যেন ভয় পায়, বা অথবা বলতে চায় না, সুবিধাটা নিতে চায়, সুবিধা বাদে সবাই সুবিধাবাদী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমাদের এখন শেষ কথা হচ্ছে এই গোপালগঞ্জের ঘটনা থেকে আসলে কে লাভবান হলো আর কে ক্ষতিগ্রস্ত হলো? গোপালগঞ্জের ঘটনা থেকে লাভ ক্ষতির হিসাব, অনেকেই তো করছে। অনেকেই এটার হিসাব করছে। লাভ, হ্যাঁ, লাভ ক্ষতির হিসাব করছে অনেকেই, এটা নিয়ে অনেক বেশি তালগুল পাকানোর চেষ্টা করছে। আমি সন্ধ্যার পরে একটা খবরে দেখছিলাম, কেউ বলছে ৪ জন মারা গেছে, কেউ বলছে ৯ জন মারা গেছে, কেউ বলছে ১৫০ জন মারা গেছে, কেউ বলছে তারও বেশি মারা গেছে। আবার এটা নিয়ে বিদেশি সংস্থাগুলি তে বিভিন্ন জায়গায় সেটা রিপোর্ট পাঠাচ্ছে, ১৩৫টা দেশের কাছে রিপোর্ট পাঠানো হচ্ছে যে সেনাবাহিনীর দিকে কালা করার চেষ্টা করা আর হচ্ছে। না, না, আহ, এখানে সেনাবাহিনী কিন্তু একটা স্পষ্ট বক্তব্য দিয়েছে। আর আমরা একজন সাংবাদিকের সাক্ষাৎকারে যে বিষয়টি দেখেছি সেনাবাহিনীকে যে কালার করার চেষ্টা পুলিশকে করছে, যে সেনাবাহিনীর বুটে পা দিয়ে হ্যাঁ, মারিয়েছে, হ্যাঁ, হ্যাঁ। যাতে করে সেনাবাহিনীর ইসে জাতিসংঘে মিশন মিশন গুলি থেকে তাদেরকে বাদ দেওয়া হবে। আহ, আসলে ঘটনার একটা ঘটনাকে অনেকভাবে উপস্থাপন করা যায়। মানে এখন বিষয়টা কি এরকম আমাদের দাঁড়াচ্ছে? আচ্ছা, আমি একটু বলছি যে বিষয়টা কি এরকম দাঁড়াচ্ছে, আমরা যে গত বছর শত শত মানুষকে হত্যা করতে দেখেছি, সেই শত শত মানুষকে হত্যার চেয়ে এই একটি বুটের পাড়া কি অনেক বড় হয়ে যাবে আন্তর্জাতিকভাবে? অনেক বড় নয়, যে কোনো মৃত্যু অনাকাঙ্ক্ষিত, এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু প্রচারটা ওই যে বললাম যে আমাদের দেশে প্রচার মাধ্যম, আমাদের দেশে নয় পৃথিবীর সব দেশে প্রচার মাধ্যমগুলি যেভাবে যেভাবে প্রচার করতে পারে, যে যেভাবে প্রচার করে সুবিধা পায় সেভাবে প্রচার করে। সঠিক সঠিক তথ্য পাওয়া আমাদের এখন খুবই কঠিন হয়ে গেছে। ওই আমরা পড়েছিলাম, রবি ঠাকুর বলেছেন, সেই সত্য যার রচিবে তুমি অযোধ্যার জন্মস্থান, রামের চেয়েও সত্য যেন কবিতব মনোভূমি। কবি যেভাবে তার প্রকাশ করবে, যেভাবে লিখবে রামের কথা, রামের জন্মস্থানের কথা যেখানে লিখবে সেটা সত্যি হবে। ঠিক তেমনি ওই আমাদের সাংবাদিকরা আমাদের প্রচার মাধ্যমগুলি যেভাবে প্রচার করছে, যে যেভাবে পারছে প্রচার করছে, যেটা যে প্রচারটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে প্রচারের নির্ভরতার উপর। প্রচারটা যে যেভাবে পাবলিককে খাওয়াতে পারছে, বাংলা ভাষায় বলতে গেলে মানে আটপৌরে ভাষায় যদি বলি যে পাবলিককে খাওয়াতে পারছে, সেভাবে পাবলিক খাচ্ছে। বিদেশিদের যেভাবে খাওয়াতে পারছে, বিদেশিদের কাছে যেভাবে উপস্থাপন করতে পারছে সেভাবে উপস্থাপন করছে। সে উপস্থাপনের ফলে হয়তোবা দেখা যাচ্ছে, হয় সে উপস্থাপনের ফলে এই বিষয়টা অনেক বেশি খোলাটে রূপ ধারণ করছে। আমি তো লাভ ঠিক হ্যাঁ, লাভ হ্যাঁ, ক্ষতির হ্যাঁ। কথা বলবো না, আমি বলবো যে ঘোলাটে পরিস্থিতি ধারণ করছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আমরা অনেক তথ্য জানলাম সুপ্রিয় দর্শক। আ আমরা আজকে হয়তো এখানেই শেষ করব। পরবর্তী দিন আমরা এই অতিথির সাথে আবারও কথা বলবো। তো এতক্ষণ সময় দেওয়ার জন্য রোকসানা তোমাকে অনেক, অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমাকে আহ, তোমার সাথে অ্যাড করার জন্য, এবং সমস্ত শ্রোতাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ, ধৈর্য ধরে ওনারা আমার কথা শোনার জন্য। ধন্যবাদ, সালাম এবং শুভেচ্ছা সবাইকে। প্রিয় সবাই ভালো দর্শক, থাকুন। প্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানে শনিবারের আড্ডা শেষ করছি। আগামী শনিবার আবারও আপনাদের সাথে আমরা এই আড্ডা নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।